আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। একের ক নম্বর দাগে অল রিহলা বিবরণটি লিখেছেন ইবন বতুতা, বিন কাসিম না মীর আমির? সঠিক উত্তর হবে ইবন বতুতা। এরপর ইলতুতমিশ খলিফার থেকে অনুমোদন পান 1229, 1129, 1230, 1029 খ্রিস্টাব্দে। তো এখানে সঠিক উত্তর হবে 1229 খ্রিস্টাব্দে ইলতুতমিশ খলিফার থেকে অনুমোদন পান। সুলতান শব্দটির অর্থ অভিনয়, কর্তৃত্ব, শৃঙ্খলা না তরুণ তুর্কি? তো শৃঙ্খলা সুলতান এই শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব। ওকে, ছয়ের দাগে হচ্ছে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সঙ্গ, ইব্রাহিম লোদি, নসরত শাহ? সঠিক উত্তর লিখবে নসরত শাহ। তারপর আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন টোডরমল, মালিক অম্বর না বৈরাম খান? সঠিক উত্তর লিখবে মালিক অম্বর। খলজি বিপ্লব ঘটেছিল 1240 খ্রিস্টাব্দে, 1280 খ্রিস্টাব্দে, 1290 খ্রিস্টাব্দে, 1296 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1290 খ্রিস্টাব্দে। কিতাব আল রিহলা এর রচয়িতা হলেন মিনহাস ই সিরাজ, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা, বদাউনি? সঠিক উত্তর ইবন বতুতা। তারপর হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1451 খ্রিস্টাব্দে, 1516 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে, 1626 খ্রিস্টাব্দে? তো 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? জয়সিংহ, অর্জুন, হিমু না কোনোটি নয়? সঠিক উত্তর হবে অর্জুন। দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদ না সিন্ধু নদ? তো এটা হবে যমুনা নদী। তারপরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দাগে 2-1 কথায় উত্তর দাও। 1 × 10 = 10। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? তো খানোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে হয়। এরপর বাদশাহ শব্দটি কোন দেশীয় শব্দ? বাদশাহ শব্দটি হচ্ছে ফরাসি শব্দ। ঠিক না ভুল লেখো। নগর শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে, এটা ঠিক না ভুল? এটা হবে ভুল। তারপর হচ্ছে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো ইলতুতমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। ওকে, এদের মধ্যে বেমানান শব্দ হচ্ছে ইবন বতুতা। শূন্যস্থান পূরণ করো। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাজপুতদের নেতৃত্ব দেন ড্যাশ? তো এখানে হবে রাজপুতদের নেতৃত্ব দেন রানা সংগ্রাম সিংহ। পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? তো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর। এরপর ভাস্কো দা গামা কে ছিলেন? তো ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক যিনি ভারতে আসার জলপথ আবিষ্কার করেছিলেন। তারপর দেখো নিজামউদ্দিন আউলিয়া কে ছিলেন? তো নিজামউদ্দিন আউলিয়া ছিলেন ভারতের চিশতি সম্প্রদায়ের অন্যতম সাধক। নেক্সট হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে চিতোরের মহারানা প্রতাপের সঙ্গে সম্রাট আকবরের হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? তো রুমি কৌশল বাবর আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন 3 নম্বরে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে যে কোনো 4টি। 2 × 4 = 8, অর্থাৎ এখানে প্রশ্নগুলোর মান হচ্ছে 2 নম্বর করে। পাট্টা ও কবুলিয়ত কি? তো পাট্টা একটি অতি পুরনো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র। শের শাহ কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হতো। পরের দেখে সিজদা ও পাইবাস কি? তো সিজদা ও পাইবাস ছিল দুটি পারসিক প্রথা। সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা, আর সুলতানের পদযুগল চুম্বন করাকে বলা হতো পাইবাস। এগুলি ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। এরপর গয়ের দাগ হচ্ছে সুলতানি যুগে রাস্তার ধারে সরাইখানা নির্মাণ করা হতো কেন? তো সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছিল। এ সময় রাস্তার ধারে পথিকদের সাহায্যের জন্য নির্মাণ করা হয়েছিল সরাইখানা। এগুলোতে পথিক ও বণিকরা বিশ্রাম নিত। নেক্সট ঘয়ের দাগে মোগল আমলে মনসবদারদের কীভাবে বেতন দেওয়া হতো? তো মনসবদারদের বেতন দুভাবে দেওয়া হতো। 1 নম্বর হচ্ছে যেসব মনসবদার নগদ বেতন পেতেন তাদের মনসবদার নগদই বলা হতো। আর 2 নম্বর হচ্ছে যারা বেতনের পরিবর্তে জায়গির পেত তাদের জায়গিরদার বলা হতো। উমর দাগের প্রশ্ন খানোয়ার যুদ্ধ সম্পর্কে কি জানো? 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর, চান্দেরি, আজমের প্রভৃতি
রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মামুদ লোদির মিলিত বাহিনীর সঙ্গে বাবরের খানোয়ার যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে ধর্মের লড়াই বলে এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতে রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায়। 4 নম্বর থেকে প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 × 4 = 12। প্রশ্নের মান এখানে 3 নম্বর করে। কয়ের দেখা দাক্ষিণাত্য ক্ষত কি? তো সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময় মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে অনেক বেশি রাজস্ব সেখান থেকে আদায় করা যাবে এবং মারাঠাদেরও দমন করা সহজ হবে, কিন্তু তিনি যা ভেবেছিলেন তা হয়নি। বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদের অনেক আর্থিক ক্ষতি হয় এবং মারাঠা নেতা শিবাজিকেও স্বাধীন রাজা বলে মেনে নিতে হয়। দাক্ষিণাত্য যুদ্ধে মুঘলদের এই ক্ষত আর সারেনি। 25 বছর ধরে যুদ্ধ করে শেষে দাক্ষিণাত্যেই 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব মারা যান। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে। এরপর দেখো ক্ষয়ের দাগের টিকা লিখতে হবে মনসবদারি প্রথা সম্পর্কে। তো আকবরের শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মনসবদারি ব্যবস্থা। এই ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব আর সেই পদাধিকারীদের বলা হতো মনসবদার। এদের কাজ ছিল বাদশাহদের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে উপরের স্তরে থাকতেন রাজ পরিবারের সদস্যরা। উচ্চ পদস্থ মনসবদারদের বলা হতো আমির। মনসবদারদের নিয়োগ করতেন বাদশাহ স্বয়ং এবং তাদের পদোন্নতিও তার উপরই নির্ভর করত। মনসবদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল না। গয়ের থেকে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? প্রথমত দেখো কীভাবে সাম্রাজ্যের মধ্যে বিরোধী শক্তিকে সহজেই দমন করা যাবে, এই একটা সমস্যা ছিল। 2 নম্বর বা দ্বিতীয়ত কীভাবে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মঙ্গল শক্তিকে মোকাবিলা করা যাবে। তৃতীয়ত হচ্ছে বা 3 নম্বর হচ্ছে কীভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে। এগুলি ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। ভয়ের থেকে টিকা লিখতে হবে 12 ভূঁইয়া সম্পর্কে। আকবরের পুত্র জাহাঙ্গীরের সময় বাংলার স্থানীয় জমিদার ও আফগানরা বারবার মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই বিদ্রোহীরা একসঙ্গে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিলেন। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈসা খান ছিলেন উল্লেখযোগ্য। জাহাঙ্গীর শেষ পর্যন্ত বিদ্রোহী 12 ভূঁইয়াদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। উমর দেখা হচ্ছে সুলহ-ই কুল কি, দিন-ই ইলাহি কি, তো অথবা দিন-ই ইলাহি কি, ঠিক আছে। তো সুলহ-ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন শ্রদ্ধা এবং সহনশীলতা। বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতির মুখোশ আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হলো সুলহ-ই কুল। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন-ই ইলাহি। থেকে টিকা লিখতে হবে ইকতা ব্যবস্থা সম্পর্কে। দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়ে চলেছেন। নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করার দরকার ছিল এবং সেখানকার শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের ছিল। সুলতানরা যেসব রাজ্যগুলি জয় করলেন বা অধিকার করলেন সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হলো। এসব প্রদেশকে বলা হতো ইকতা। এই ইকতার দায়িত্ব নিয়ে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার। ইকতাগুলিকে ছোট ও বড় এই 2 ভাগে ভাগ করে নেওয়া হতো। বড় ইকতাগুলির দায়িত্ব পালনের জন্য যারা থাকতেন তাদের শুধু সামরিক দায়িত্ব পালন করতে হতো না, প্রশাসনিক দায়িত্বও তাদের পালন করতে হতো। ছোট ইকতাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন। সৈন্য বাহিনীর দেখাশোনা করা, বাড়তি রাজস্ব সুলতানদের দেওয়া, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এসব দায়িত্ব বড় ইকতাদারদের উপর থাকত। এইসব ইকতাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন। 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর দেওয়া যায়। কয়েক থেকে দেখো আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লেখো। তো আলাউদ্দিনের সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সুলতানের হাতে ছিল।
আলাউদ্দিন খলজি একটি বিরাট সৈন্যদল গঠন করেন এবং সমস্ত সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। তিনি বাজারের সমস্ত জিনিসের দর নির্দিষ্ট করে দেন। তিনি বাজার দর দেখাশোনা করার জন্য সাহান ই মান্দি ও দেওয়ান ই রিয়াসত নামে দুটি রাজ কর্মচারী নিয়োগ করেন। এছাড়া সুলতানদের ঠিক করা দামের চেয়ে কোনো বিক্রেতা দাম বেশি নিলে এবং ক্রেতাকে ঠকালে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল। আলাউদ্দিন সাধারণ মানুষের সুবিধার্থে রেশন ব্যবস্থা চালু করেন, প্রজারা যাতে সঠিক সময়ে খাদ্যশস্য ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পেতে পারে, তাই সুলতানরা সবসময় তাদের কাছে মজুদ রাখতেন। তাদের সঠিক সময়ে প্রয়োজনীয় জিনিস যোগান দিতে সুলতান খুবই দায়িত্বশীল ছিলেন। নেক্সট হচ্ছে দেখো খয়ের দাগে শের শাহের শাসন সংস্কারগুলি ব্যাখ্যা করো। তো শের শাহের শাসন সংস্কার মাত্র 5 বছরের রাজত্বকালের মধ্যে শের শাহ শাসন ব্যবস্থার যে সংস্কার সাধন করেছিলেন তাকে ভারত ইতিহাসে অমর করে রেখেছেন। শাসন পরিচালনার ক্ষেত্রে শের শাহ বেশ কিছু শাসনতান্ত্রিক সংস্কার এনেছিলেন। এগুলি হচ্ছে 1 নম্বর, কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য তিনি 4 জন মন্ত্রী নিয়োগ করেছিলেন। শাসন কার্যের সুবিধার জন্য শের শাহ সাম্রাজ্যকে 47টি সরকারি ও প্রতিটি সরকারকে পরগনায় বিভক্ত করেন। 2 নম্বর হচ্ছে রাজস্ব সংস্কার হিসেবে জমি জরিপ করে জমির উৎপন্ন ফসলের বা অংশ রাজস্ব নেবার ব্যবস্থা করেন। এছাড়া পাট্টা ও কবুলিয়তের প্রচলন ঘটান। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। আর তার বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে শের শাহ বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সড়কি আজাম নামে একটি সড়ক নির্মাণ করেন, যা পরবর্তীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়া আরও অনেক সুন্দর ও প্রশস্ত পথ তিনি নির্মাণ করেন, যা দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায়। নেক্সট 4 নম্বর হচ্ছে পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 5 নম্বর হচ্ছে ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 6 নম্বর হচ্ছে সামরিক সংস্কার হিসাবে শের শাহ সেনাবাহিনী নিয়ন্ত্রণে আনতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। কয়ের দিকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করে। তো আকবরের কৃতিত্ব 1526 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত। আকবর সিংহাসনে আরোহণের পর একটানা 40 বছর ধরে বিভিন্ন রাজ্য জয় করে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। রাজ্য জয় আকবর তার বাল্য অভিভাবক বৈরাম খাঁর সাহায্য নিয়ে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুকে পরাজিত করে 1556 খ্রিস্টাব্দে দিল্লি ও আগ্রা দখল করেন। বৈরাম খান অভিভাবকত্ব ও সাহায্য নিয়ে আকবর 4 বছরের 1556 থেকে 1560 খ্রিস্টাব্দের মধ্যে আজমির, জৌনপুর ও গোয়ালিয়র জয় করেন। এরপর হচ্ছে রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপদে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। 12 ভূঁইয়া সমস্যা সম্পর্কে দেখো আমরা লিখছি 1576 খ্রিস্টাব্দে বাংলা ও বিহার মোগল সাম্রাজ্যভুক্ত হলেও বাংলার হিন্দু মুসলিম বহু জমিদার যেমন চাঁদ রায়, কেদার রায়, প্রতাপাদিত্য, ঈসা খাঁ, মুসা খাঁ প্রমুখ মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেন। এরা বাংলার বিখ্যাত 12 ভূঁইয়া নামে পরিচিত। আকবরের সেনাপতি মানসিংহ 12 ভূঁইয়াদের পরাস্ত করে বাংলায় শান্তি স্থাপন করেছিলেন। তার জীবনের শেষ যুদ্ধ হলো আসিরগড় যুদ্ধ 1601 খ্রিস্টাব্দে। আকবরের ধর্মনীতি, সহিষ্ণু ও উদার মনোভাবাপন্ন আকবর আধ্যাত্মিক সংকট নিরসনের জন্য দার উল ইসলাম ও দার উল হার্ব এর দেশ ভারতবর্ষকে সুলহ ই কুল বা ধর্ম সহিষ্ণুতার দেশে পরিণত করেছিলেন। প্রথমে তীর্থগড় 1563 খ্রিস্টাব্দে ও পরে 1564 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে দেন। পরবর্তী প্রশ্ন দেখো ঘয়ের দাগে মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো। তো মধ্যযুগে ভারতে দেশের মধ্যেকার বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল না, মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছিল। দেশের ভেতরে সাধারণত 2 ধরনের ব্যবসা বাণিজ্য চলত। প্রথমত গ্রাম ও শহরে বাণিজ্য এবং দ্বিতীয়ত 2টি শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো সেগুলি ছিল কম দামি জিনিস কিন্তু অনেক বেশি
পরিমাণে এইসব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এদের মধ্যে ছিল নানা ধরনের খাদ্যশস্য, খাবার তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এই সব পণ্য বিক্রি হতো। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। আবার এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলি ধনী অভিজাতদের জন্যই কারিগররা তৈরি করত। তো এরপর দেখো, সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, এরপর সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো। তাছাড়া বাংলাদেশ, করমণ্ডল এবং গুজরাটের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্রই। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে নানা হস্তশিল্পের বাণিজ্যও হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগে ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু করা হয়। ঠিক আছে, তো দেখো এই সমস্ত প্রশ্নের উত্তর পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে রয়েছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবে। পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো থাকবে, সেখান থেকে চাইলে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে তোমাদের অ্যাপটি ইনস্টল করার পর রেজিস্টার করে নিতে হবে। নাম, এখানে ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। সিটি নিজের এলাকার নাম লিখবে, এখানে পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। পরের বার সেম মোবাইল নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এবং অ্যাপের মধ্যে কিছু ফ্রি কোর্স দেওয়া আছে, কিছু ফ্রি ভিডিওস দেওয়া আছে এবং পেইড কোর্স রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।